দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সরকার প্রধানের মৃত্যুদণ্ড কাঁপিয়ে দেয়া এই রায়ে ফাঁসিতে ঝুলতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কি ছিল তার বিরুদ্ধে আনা সেই ভয়ঙ্কর 5টি অভিযোগ? কোন সাক্ষী ঘুরিয়ে দিল পুরো খেলার মোড়? আর কেনই বা এই রায়কে বলা হচ্ছে বিচার ব্যবস্থার ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট? আজ আমরা এমন কিছু সত্য উন্মোচন করব যা আপনার ধারণার জগৎকে নাড়িয়ে দেবে। ইতিহাসের পাতায় এমন কিছু দিন আসে যা একটি জাতির গতিপথ চিরদিনের জন্য বদলে দেয়। বাংলাদেশের জন্য তেমনই একটি দিন ছিল আজ। দেশের বিচার ব্যবস্থার ইতিহাসে প্রথমবারের মতো একজন সাবেক সরকার প্রধানকে দেয়া হলো সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড। হ্যাঁ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেই এই রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শুধু তিনিই নন, তার তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও একই সাজা দেয়া হয়েছে। এই রায় কেবল রাজনৈতিক ইতিহাসেই নয়, বরং বিচার ব্যবস্থার জন্যেও একটি যুগান্তকারী মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। কিন্তু কিভাবে এ পর্যন্ত গড়ালো ঘটনা? এর শেকড় লুকিয়ে আছে গত বছরের সেই উত্তাল জুলাই গণ অভ্যুত্থানে। ছাত্র জনতার সেই আন্দোলনে যে শত শত প্রাণ ঝরে গিয়েছিল, যে মানবিকতার চিত্র দেখেছিল পুরো দেশ, তারই বিচার চেয়েছিল মানুষ। সেই গণদাবির মুখেই নতুন করে সাজানো হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অবিশ্বাস্য দ্রুত গতিতে চলতি বছরের 25 মে থেকে 8ই অক্টোবর, অর্থাৎ মাত্র 4 মাসের মধ্যে সম্পন্ন হয় মামলার শুনানি। এই সময়ের মধ্যেই জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা 8টি হত্যা মামলার মধ্যে 5টির বিচার কার্য শুরু হয়। আর এই 5টি মামলারই মূল হোতা বা মাস্টার মাইন্ড হিসেবে অভিযুক্ত করা হয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এই রায় পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। এখন সবার মনে একটাই প্রশ্ন, ঠিক কি অভিযোগের ভিত্তিতে শেখ হাসিনাকে এই চরম দণ্ড দেয়া হলো? চলুন সেই 5টি গুরুতর অভিযোগের গভীরে প্রবেশ করা যাক, যা ট্রাইব্যুনালে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। প্রথম অভিযোগ, যে কথায় জ্বলে উঠেছিল আগুনের ফুলকি। তদন্ত প্রতিবেদনের প্রথম অভিযোগটি ছিল সবচেয়ে চাঞ্চল্যকর। বলা হয় 2024 সালের 14ই জুলাই যখন দেশ জুড়ে আন্দোলন ছড়িয়ে পড়ছে, তখন এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা আন্দোলনকারী ছাত্রদের রাজাকার এবং রাজাকারের বাচ্চা বলে আখ্যায়িত করেন। প্রসিকিউশনের মতে এটি ছিল নিছক কোনো রাজনৈতিক বক্তব্য নয়, বরং ছিল একটি সুপরিকল্পিত উস্কানি। তার এই এক কথাতেই যেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ক্ষমতাসীন দলের সশস্ত্র শাখাগুলো আন্দোলনকারীদের উপর ঝাঁপিয়ে পড়ার গ্রিন সিগন্যাল পেয়ে যায়। এই বক্তব্যের পর থেকেই দেশ জুড়ে নিরস্ত্র ছাত্র ও সাধারণ মানুষের উপর যে পরিকল্পিত আক্রমণ শুরু হয়, তার দায়ভার সরাসরি শেখ হাসিনার উপরই বর্তায় বলে ট্রাইব্যুনাল মনে করে। এটি ছিল সেই স্ফুলিঙ্গ যা দাবানলের সূচনা করেছিল। দ্বিতীয় অভিযোগ, আকাশ থেকে নেমে আসা মৃত্যু। দ্বিতীয় অভিযোগটি আরও ভয়ঙ্কর। এটি প্রমাণ করে যে আন্দোলন দমনের নামে কতটা নির্মম পথ বেছে নিয়েছিলেন শেখ হাসিনা। তদন্ত প্রতিবেদন অনুযায়ী তিনি কেবল মুখে উস্কানি দিয়েই থামেননি, বরং আন্দোলনকারীদের পুরোপুরি নির্মূল করার জন্য সরাসরি নির্দেশ দিয়েছিলেন। আর এই নির্দেশ বাস্তবায়নের জন্য ব্যবহার করা হয়েছিল হেলিকপ্টার, ড্রোন এবং অন্যান্য প্রাণঘাতী অস্ত্র। আকাশ থেকে নিরীহ বিক্ষোভকারীদের উপর হামলা চালানোর মতো ঘটনা আধুনিক বিশ্বে নজিরবিহীন। এই নির্দেশের মাধ্যমে তিনি সুপিরিয়র কমান্ডার হিসেবে তার ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করেন। তার এই নির্দেশ বাস্তবায়নের দায়িত্বে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এই অভিযোগ প্রমাণ করে যে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, বরং রাষ্ট্রীয় সন্ত্রাসের একটি পরিকল্পিত নীল নকশা ছিল। আমরা এই মামলার আরও গভীরে যাব এবং সেই চাঞ্চল্যকর রাজসাক্ষীর কথা বলবো, যার জবানবন্দি পুরো মামলাকে ঘুরিয়ে দিয়েছে। তার আগে আপনি যদি এমন সব অজানা তথ্য জানতে আগ্রহী হন, তবে এখনই গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। তৃতীয় ও চতুর্থ অভিযোগ, রংপুর থেকে ঢাকা লাশের সারি। তৃতীয় অভিযোগটি প্রমাণ করে এই নৃশংসতা কেবল রাজধানী ঢাকাতে সীমাবদ্ধ ছিল না। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে ওই অভিযোগটি আনা হয়। এই
হত্যাকাণ্ডের পেছনেও শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে উস্কানি, ষড়যন্ত্র এবং সহায়তার অভিযোগ প্রমাণ হয়। চতুর্থ অভিযোগটি ছিল ঢাকা রাজপথ রক্তে রঞ্জিত হওয়ার কাহিনী। গত বছরের 5ই আগস্ট ঢাকার চানখারপুলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নির্মমভাবে প্রাণ হারান 6 জন মানুষ। তদন্ত প্রতিবেদনে এই ঘটনাকে সরাসরি মানবতা বিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করা হয়। শান্তিপূর্ণ সমাবেশে এভাবে নির্বিচারে গুলি চালিয়ে হত্যাকাণ্ডকে ট্রাইব্যুনাল গণহত্যার সমতুল্য অপরাধ হিসেবে বিবেচনা করেছে। পঞ্চম অভিযোগ, জীবন্ত দগ্ধ করার বিভীষিকা। পঞ্চম এবং শেষ অভিযোগটি বর্বরতার সকল সীমা অতিক্রম করে গিয়েছিল। এই অভিযোগে বলা হয় মোট 6 জন ব্যক্তিকে জীবন্ত হত্যা করা হয়েছে, যাদের মধ্যে একজন প্রাণে বেঁচেও ছিল। এমন পৈশাচিক হত্যাকাণ্ডের পেছনেও নির্দেশদাতা, উস্কানিদাতা এবং ষড়যন্ত্রকারী হিসেবে 3 মূল আসামির ভূমিকা প্রমাণিত হয়। জীবন্ত মানুষকে পুড়িয়ে মারার মতো ঘটনা যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঘটতে পারে তা ছিল কল্পনার অতীত। এই 5টি অভিযোগের সপক্ষে ট্রাইব্যুনালে এক অকাট্য প্রমাণ পাহাড় উপস্থাপন করা হয়। মোট 54 জন সাক্ষী তাদের জবানবন্দি দেন, যাদের মধ্যে ছিলেন আন্দোলনে আহত ব্যক্তিবর্গ, ঘটনার প্রত্যক্ষদর্শী এবং চিকিৎসক। এছাড়াও প্রমাণ হিসেবে শেখ হাসিনার কথোপকথনের ভিডিও রেকর্ড, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং ঘটনাস্থল থেকে উদ্ধার করা গুলির খোসা উপস্থাপন করা হয়। তবে যে বিষয়টি এই মামলাকে চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যায় তা হল মামলার অন্যতম আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের রাজসাক্ষী হয়ে যাওয়া। তিনি আদালতের সামনে পুরো ষড়যন্ত্রের চিত্র তুলে ধরেন এবং স্বীকার করেন যে সকল আক্রমণের নির্দেশ সরাসরি শীর্ষ পর্যায় থেকে এসেছিল। তার এই জবানবন্দি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে অভিযোগ প্রমাণের জন্য নেইল ইন দ্য কফিন বা কফিনের শেষ পেরেক হিসেবে কাজ করে। এই ঐতিহাসিক রায়টি ঘোষণা করেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল। বেঞ্চের অন্য সদস্যরা ছিলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারক মহিতুল হক ইনাম চৌধুরী। কিন্তু এখানে শেষ নয়। শেখ হাসিনার বিরুদ্ধে এটি একমাত্র মামলা নয়। ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের আরও 4টি মামলা চলমান রয়েছে। এর মধ্যে 2টি মামলা হল 2009 থেকে 2024 সাল পর্যন্ত তার শাসন আমলে সংগঠিত গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায়। এই মামলাগুলোর শুনানি আগামী 23 নভেম্বর অনুষ্ঠিত হবে। এছাড়াও 2013 সালে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের কর্মীদের উপর চালানো অভিযানের ঘটনা দায়ের করা মামলাটিও পুনর্জীবিত করা হয়েছে। সেই মামলায় 21 জন আসামি রয়েছেন এবং তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী বছরের 12ই জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। অর্থাৎ একটি মামলা রায় হলেও শেখ হাসিনার অপরাধের ফিরিস্তি এখনও শেষ হয়নি। এমন আরও অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে বলেও ধারণা করা হচ্ছে। বর্তমানে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল দুজনেই ভারতে পলাতক রয়েছেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো এই রায় কিভাবে কার্যকর হবে? তাদের কি দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে? এই রায় বাংলাদেশের রাজনীতি এবং বিচার ব্যবস্থার উপর কী ধরনের প্রভাব ফেলবে? নিঃসন্দেহে এই রায় বাংলাদেশকে একটি নতুন পথে চালিত করবে, যেখানে কেউই আইনের ঊর্ধ্বে নয়, এই বার্তাটি প্রতিষ্ঠিত হলো। এই ঐতিহাসিক রায় নিয়ে আপনার মতামত কি? আপনি কি মনে করেন এই রায়গুলোর মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে? আপনার ভাবনা আমাদের কমেন্ট বক্সে জানান। আর আগামীতে শেখ হাসিনার বিরুদ্ধে চলমান অন্য মামলাগুলোর সবশেষ আপডেট পেতে গল্প নিউজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ সত্য উন্মোচনের এই যাত্রায় আমরা সবসময় আপনাদের পাশে।